বাংলাদেশ যখন ৩২১ রান করে তখন ধরেই নেওয়া যায় বাংলাদেশ ম্যাচটা জিততে যাচ্ছে বা জিতবে। এরকম কিন্তু আমরাও ফিল করি এবং বাংলাদেশের ক্রিকেটাররাও সেই ফিল করে। এক্স্যাক্টলি সেই ফিলটাই মেহেদী হাসান মিরাজ করেছিল। সেটা সে সংবাদ সম্মেলনে নিজের অভিব্যক্তিটা প্রকাশ করেছে। এখন আসা যাক যে ৩২১ রান যে বাংলাদেশ করে এতে কার কত ক্রেডিট ছিল। আপনি সৌম্য সরকার ৭৩ বলে ৭৩ রানে অসাধারণ একটা ইনিংস খেলে। মেহেদী হাসান মিরাজ প্রথম ওডিআইতে স্লো স্ট্রাইক রেখে ব্যাটিং করে, যার কারণে বাংলাদেশ স্কোর খুব একটা বড় হয় না। বাট এই ওয়ানডেতে টোটাল ডিফারেন্ট ছিল। সে ৭৩ বলে ৭৭ রানের একটা অসাধারণ ইনিংস খেলে আনফর্চুনেটলি রান আউট হয়ে যায়। পরবর্তীতে মাহমুদুল্লাহ রিয়াদ ৬৩ বলে ৮৪ রানের একটা ঝড়ো ইনিংস খেলে এবং অপরাজিত থাকে এবং তার সাথে আরও ভালো ব্যাট করে নবাগত জাকের আলী অনেক, সেও ৫৭ বলে ৬২ রানের ভালো একটা টোটাল দাঁড় করায় এবং ৩২১ রান করে ৬ উইকেটে। পরবর্তীতে বাংলাদেশ যখন বোলিং আসে তখন ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার ৮৬ রানের মধ্যে ৪টা উইকেটের পতন ঘটে। বাট আসল কাহিনী শুরু হয় ৮৬ পরে। ৮৬ পরে তাদের একটা ১৩২ রানের পার্টনারশিপ হয়। সেটা হচ্ছে আমির জাঙ্গু এবং হচ্ছে কেসির মধ্যে, যেখানে কেসি 93 রানে আউট হয় এবং আমির জঙ্গু কিন্তু ১০৪ রানে অপরাজিত থাকে। কিন্তু এই আমির জঙ্গুর যে ১০৪ রানের ইনিংসটা ছিল সেখানে হচ্ছে বাংলাদেশের একজন ক্রিকেটার বদরি ফিল্ডার পারভেজ হোসেন ইমনের অবদান আছে। কারণ পারভেজ হোসেন ইমনের কাছে কিন্তু একদম সহজ ক্যাচ পারভেজ হোসেন ইমন মিস করে, যার কারণে ক্রিকেটে একটা কথা আছে, ক্যাচ মিস তো ম্যাচ মিস। সো বাংলাদেশ কিন্তু তার খেসারত কিন্তু বাংলাদেশকে দিতে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আরেক জায়গায় যে বাংলাদেশের বোলিং সাইড কেমন ছিল। আপনি যদি বাংলাদেশের এই যে পরাজয়ের একমাত্র কারণ বলে আপনি মনে করেন সেক্ষেত্রে বোলিং এবং কারা, সেক্ষেত্রে স্পিনাররা পার্টিকুলারভাবে দেখেন তাদের ৩২২ করলে তারা জিতে যাবে, সেখানে স্পিনাররা ২৫ ওভার বল করে ১৯২ রান তারা কিন্তু কনসিস্ট করে। তার মানে তাদেরকে ১৯২ রান স্পিনাররা দেয় ২৫ ওভার বল করে। নাসুম আহমেদের অবদান ছিল ৭ ওভারে ৫৬ রান, মেহেদী হাসান মিরাজ ১০ ওভারে ৬৭ রান এবং রিশাদ হোসেন সে ৮ ওভারে ৬৯ রান। তো স্পিনাররাই মূলত বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয়। এখন আসা যাক সাকিব আল হাসানের বিষয়টা। স্পোর্টিং উইকেটে বাংলাদেশের প্রত্যেকটা স্পিনাররা সাফার করে। আপনি তাইজুলের কথা বলেন, আপনি যদি মেহেদী হাসান মিরাজের কথা বলেন, নাসুম আহমেদের কথা বলেন, রিশাদ হোসেনের কথা বলেন, এরা স্পোর্টিং উইকেট দেখলে ভয় পায়। সামাও ভালো বল করতে পারে না, রান কনসিস্ট করে, উইকেট ফালাইতে পারে না, মিড উইকেটে যে ব্রেক থ্রু দরকার সেগুলো কিন্তু তারা নিতে পারে না। সেই কারণে কিন্তু বাংলাদেশকে অনেক ম্যাচে সাফার করতে দেখেছি এবং যথারীতি এই ম্যাচে কিন্তু বাংলাদেশ সাফার করছে। বাট সাকিব আল হাসান থাকলে প্রেক্ষাপট কিন্তু ভিন্ন হলেও হতে পারতো, বিকজ সাকিব আল হাসান সারা ওয়ার্ল্ডে যে কোনো পিচে যে কোনো সময় ভালো বল করে এবং ব্রেক থ্রু এনে দিতে সক্ষম একজন খেলোয়াড়। সো সেই সাকিব আল হাসানকে ডেফিনেটলি বাংলাদেশ মিস করছে, সেটা তার পরিসংখ্যান দেখলে বোঝা যায়। লাস্টটা ১২-১৪টা ম্যাচের মধ্যে সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশ অংশগ্রহণ করে, যার মধ্যে ১২টাতে বাংলাদেশ পরাজিত হয় এবং মাত্র ২টাতে জয়লাভ করে। এবং আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশ এই সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ছিল 65, সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট এখন 78 অর্থাৎ ৭৮, আর বাংলাদেশের রেটিং পয়েন্ট ৮১। তার মানে ৩ পয়েন্ট ব্যবধানে আছে এখন ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের মধ্যে। সো আশা করা যায় যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি বাংলাদেশ পরাজিত হয় অটোমেটিক্যালি ওয়েস্ট ইন্ডিজ প্রমোটেড হয়ে কিন্তু উপরের দিকে চলে যাবে, অর্থাৎ বাংলাদেশ র্যাঙ্কিংয়ে কত যাবে ১০। যদি ১০-এ যায় তাহলে বাংলাদেশের কি কেমন সেটব্যাক হচ্ছে আপনি কিন্তু সহজেই ইমাজিন করতে পারতেছেন যে বাংলাদেশের সেটব্যাকটা বাংলাদেশ ক্রিকেটে কতটা ক্ষতি হতে যাচ্ছে। সো আই থিঙ্ক জানি না বাংলাদেশ এখান থেকে কীভাবে ঘুরে দাঁড়াবে। তো বাংলাদেশ যে সাকিব আল হাসানকে প্রচণ্ড সাকিব আল হাসানকে মিস করছে, এটা নো ডাউট অ্যাবাউট দ্যাট। আমার মনে হয় যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের জার্নিটা খুব একটা সহজ হবে বলে মনে হয় না। সো এখন লেটস সি, দেখা যাক যে বাংলাদেশ এই ব্যাক ম্যাচ থেকে কত দ্রুত কাটিয়ে উঠতে সক্ষম হয়।